আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনার পর কাশ্মীরে প্রায় ২,০০০ জনকে আটক করেছে ভারতীয় বাহিনী। হামলায় জড়িতদের সন্দেহে অনেকের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, পাহেলগামে হামলায় জড়িত সন্দেহে ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি বলে দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য, এই ৩ জন পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য। গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রেখেছে জাতিসংঘ। সন্দেহভাজন ব্যক্তিদের ধরিয়ে দিলে ২০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারত। হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। পরিচয় প্রকাশ না করার শর্তে ভারতের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের প্রায় ২,০০০ বাসিন্দাকে আটক করা হয়েছে, তবে গ্রেপ্তার দেখানো হয়নি। তাদের অনেককে পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরপাকড় ছাড়াও অনেককে থানায় তলব করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে স্থানীয় অনেকের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৯টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। এতে অনেক পরিবার নিজেদের সহায় সম্বল হারিয়েছে। আসিফ শেখ নামে সন্দেহভাজন এক তরুণের বোন ইয়াসমিনা বলেন, আমার ভাই যদি জড়িত থাকেও তাহলে আমার পরিবারের অপরাধ কি? সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কাশ্মীরের রাজনীতিকেরা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, পেহেলগামের হামলার ঘটনার পর অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, মূলে আঘাত করতে হবে, কিন্তু তা করতে গিয়ে যেন ভুল পদক্ষেপ না হয়। ভারতীয় পার্লামেন্টের এমপি আগা রুহুল্লাহ বলেছেন, একটি ঘটনার জন্য সব কাশ্মীরিকে সাজা দেওয়া হচ্ছে। এদিকে ধর্মীয় পরিচয়ের কারণে এবার ভারত মুসলিম পুলিশের উপরও আক্রমণ শুরু করেছে। মধ্যপ্রদেশের ভোপালে হামলার শিকার ওই পুলিশ সদস্যের নাম নজর দৌলত খান। স্থানীয় দৈনিক ভাস্কর পত্রিকা জানিয়েছে, ৩ জন তরুণ একজন রেলওয়ে পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছে এবং তাকে ধর্মীয় পরিচয় তুলে আপত্তিকর গালাগালি করেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে। জোর করে নিকাব ও হিজাব খুলে ফেলা, মুসলিম পরিচয় পেলে মারধরের মতো কিছু ঘটনা ঘটছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মতো গাজা উপত্যকাও ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন রিসেপ তাইপ এরদোয়ান। গাজার ফিলিস্তিনিরা চিরকাল তাদের জন্মভূমিতে বাস করবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর করা মন্তব্যে এরদোয়ান বলেন, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মতোই গাজাও ফিলিস্তিনিদের। ইনশাআল্লাহ আমাদের গাজার ভাই বোনেরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করতে থাকবে, যেখানে তারা জন্মগ্রহণ করেছে। এরদোয়ান উল্লেখ করেন, গত 18 এপ্রিল তুরস্কে আয়োজিত ফিলিস্তিনের পক্ষে পার্লামেন্টারি গ্রুপের বৈঠকও তুরস্কের ফিলিস্তিন ইস্যুতে অবস্থানকে বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন বিশ্বজুড়ে সুপরিচিত। এরদোয়ান আরও বলেন, ফিলিস্তিনি জনগণ বারবার প্রমাণ করেছে সব ধরনের কঠোরতা ও নৃশংসতার মুখেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না, নিজেদের মাতৃভূমি ত্যাগ করবে না এবং দমন পীড়নের কাছে মাথা নত করবে না। তিনি উল্লেখ করেন, গত 18 মাস ধরে গাজা বিশ্ববাসীকে একদিকে যেমন ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার সাক্ষী করেছে, তেমনি অন্যদিকে মানবতার গর্ব করার মতো এক মহাকাব্যিক প্রতিরোধের নজির স্থাপন করেছে। গাজায় ইসরায়েলের বর্বরতার কঠোর সমালোচনা করে এরদোয়ান বলেন, রক্তপাত ও মানবিক সহায়তা বন্ধ করে সেখানে কিছুই অর্জন করা সম্ভব নয়। আরও শিশু হত্যা করে মানুষকে অনাহারে, তৃষ্ণায় ও ঔষধের অভাবে রেখে গাজায় কোনো সমাধানে পৌঁছানো যাবে না। এখন সময় এসেছে সবাই যেন তা উপলব্ধি করে। প্রেসিডেন্ট এরদোয়ান সবাইকে আহ্বান জানান যেন তারা নিজেদের শুভ বুদ্ধির কাছে ফিরে আসে এবং অঞ্চলে স্থিতিশীলতার জন্য তৈরি হওয়া সুযোগগুলো হেলায় নষ্ট না করে। তিনি বলেন, আমাদের সব কথাবার্তা এই অঞ্চলটির শান্তি, নিরাপত্তা ও সব জনগোষ্ঠীর সহাবস্থানের জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব। ইউক্রেনে 3 দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আগামী 8ই মে সকাল থেকে 11ই মে পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। তবে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, মানবিক বিবেচনায় পুতিন এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এতে আরও বলা হয়েছে, রাশিয়া বিশ্বাস করে ইউক্রেনের পক্ষেও এই ধরনের উদাহরণ অনুসরণ করা হবে। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী উপযুক্ত ও কার্যকর জবাব দেবে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে রাশিয়ার শান্তি আলোচনায় আগ্রহী উল্লেখ করে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, রাশিয়া আবারও শান্তি আলোচনার জন্য শর্তহীন প্রস্তুতির ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য হল ইউক্রেনের সংকটের মূল কারণগুলোর সমাধান ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা প্রতিষ্ঠা করা।
এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে গত সপ্তাহে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি দিয়েছিলেন পুতিন। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। ২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, আর তারপর থেকে দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। সম্প্রতি যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে কয়েকদিন আগে তিনি আভাস দিয়েছিলেন, যদিও চুক্তির বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের বিশেষ দূত চুক্তির জন্য দৌড়ঝাঁপ করছেন। কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারতীয় সামরিক আগ্রাসন আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এই অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হয়। আমরা ইতোমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি। ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে অবহিত করেছে। তবে কেন তিনি হামলাকে অবশ্যম্ভাবী মনে করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। মন্ত্রী বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কবার্তায় রয়েছে এবং পারমাণবিক অস্ত্র কেবল দেশের অস্তিত্বের উপর সরাসরি কোনো হুমকি এলে ব্যবহার করা যাবে। কাশ্মীর হামলার ঘটনায় ভারত ব্যাপক তৎপরতা শুরু করেছে। দুজন হামলাকারীকে ইতোমধ্যেই পাকিস্তানি হিসেবে দাবি করেছে ভারত। তবে পাকিস্তান এই হামলার কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। হামলার পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে ভারত। সিন্ধু নদের বহু পুরনো পানি চুক্তি স্থগিত করেছে। এছাড়া আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে পরপর ৪ দিন গোলাগুলি হয়েছে, যে কারণে এই পরিস্থিতি যে কোনো সময় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লোহিত সাগরে ইয়েমেনে হামলার জন্য মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে থাকা একটি FA-18 সুপার হর্নেট ফাইটার জেট সাগরে পড়ে তলিয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী বিষয়টিকে দুর্ঘটনা বললেও এর পেছনে হুথিদের হামলার দায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এক প্রেস রিলিজে বলা হয়েছে, লোহিত সাগরে মোতায়েন হ্যারি এস ট্রুম্যানের হ্যাঙ্গার থেকে একটি ফাইটার জেট ফ্লাইট ডেকে নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে এবং তলিয়ে যায়। একই সাথে বিমানটিকে টানার জন্য ব্যবহৃত টো ট্র্যাক্টরটিও তলিয়ে যায়। এতে একজন ক্রু আহত হয়েছেন। মার্কিন বিমান বাহিনীর ১৩৬ ফাইটার স্কোয়াড্রনের অংশ ছিল যুদ্ধ বিমানটি। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, কোনো বিশ্লেষক মনে করেন এই যুদ্ধবিমান তলিয়ে যাওয়ার পেছনে যুদ্ধ সংক্রান্ত ব্যাপার থাকতে পারে, কারণ প্রায় প্রতিদিনই হ্যারি ট্রুম্যান রণতরী লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। যদিও মার্কিন বাহিনী বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবে দাবি করছে। FA-18 সুপার হর্নেট মডেলের প্রতি যুদ্ধবিমান নির্মাণ খরচ $70 মিলিয়ন। এটি বোয়িংয়ের তৈরি 2 ইঞ্জিন বিশিষ্ট একটি সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেট। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সোমবারও তাদের যোদ্ধারা লোহিত সাগরে থাকা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যান ও তার সঙ্গী আরেকটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। হুথিদের নৌ, ড্রোন ও মিসাইল ইউনিট যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে তিনি জানান। হামলায় কয়েকটি ড্রোন ও একটি করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এছাড়া এদিন ইসরায়েলের আশকেলন শহরের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালের বিশাল অংশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে দুই দেশের গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। ফ্রান্সের কিছু এলাকায়ও এই বিভ্রাট দেখা দিয়েছে। অসংখ্য ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই বিপর্যয়ের কারণ নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। রয়টার্স জানায়, সোমবার দিনের শেষের দিকে কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী সোমবার দুপুরের দিকে এই বিপর্যয়ের ঘটনা ঘটে। বিপর্যয়ের নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে অনেকের ধারণা এটি একটি সাইবার হামলা। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় বিভিন্ন অফিসের বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছেন। মূল ভবনগুলোর চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল করছেন। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ৩০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে অপারেশন। মাদ্রিদে ব্রিটিশ দূতাবাসের একটি টাওয়ার খালি করা হয়েছে। স্থানীয় একটি রেডিও জানিয়েছে, মেট্রো রেল ও বিভিন্ন ভবনের লিফটেও অসংখ্য মানুষ আটকা পড়েছে। স্পেনের ৪৬টি বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ANA জানিয়েছে, সারা দেশের বিমানবন্দরগুলোতে সব ফ্লাইট বিলম্ব হচ্ছে।
পর্তুগাল পুলিশ জানায় সারা দেশে ট্রাফিক লাইট কাজ করছে না। রাজধানী লিসবন ও পোর্তোতে মেট্রো বন্ধ হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। লিসবনের মেট্রোপলিটানো দে লিসবায়ো জানিয়েছে মেট্রো পুরোপুরি স্থবির এবং ট্রেনের ভেতরে মানুষ আটকা পড়ে আছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্রীড়া জগতেও প্রভাব পড়ছে। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের খেলা স্থগিত করা হয়েছে। পর্তুগালের জাতীয় বিদ্যুৎ সংস্থার প্রাথমিক ধারণা, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের আলারিক পর্বতে আগুনের কারণে একটি হাই ভোল্টেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিপর্যয় ঘটতে পারে। তবে স্পেনের আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল মোরোনো বলেছেন এটি একটি সাইবার হামলাও হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।